কিন্নর দেশে কয়েকটা দিন। দুর্গম রাস্তা, পাহাড়ের খাঁজে খাঁজে অপেক্ষা করে আছে অ্যাডভেঞ্চার। কোথাও শতদ্র গাঢ় ধূসর, কোথাও বা আবার দুধ সাদা। কিন্নর কৈলাস ঘুরে এলেন রিমি মুৎসুদ্দি। জ্যৈষ্ঠং আষাঢ়ং গর্মি দ্বারা ইয়ালুচি উ উ নিংমাজন সার্গেও কিনোরিং বিমু চালসে মনবন সুন চেয়াসে। গুনগুন করে নয়, বেশ উচ্চ গ্রামেই গাইছে কিন্নরি ছেলেটা। দুর্গম পাহাড়ি রাস্তায় ক্ষণিক আগেই এক রুদ্ধশ্বাস পরিস্থিতিতে পড়েছিলাম। গভীর খাদের একেবারে কিনারে গাড়িটা প্রায় কোনো মতে হেলে আছে, আর একটা বিশাল দৈত্যাকার বাস পাহাড়ের গা ঘেঁষে নিজের পথ বের করার চেষ্টা করছে। ঈশ্বরের আশীর্বাদ ও ড্রাইভারের সুদক্ষতায় আপাতত সে যাত্রায় বেঁচে উপভোগ করতে লাগলাম সুরেলা কণ্ঠ। রাস্তায় এবার পুরো ফাঁকা, শুধু আমাদের গাড়ির চলার শব্দ আর গাড়ির ভেতর এক অচেনা ভাষার গান। প্রতিটা শব্দ সুর যেন নাম না জানা সবুজ পাহাড়গুলোর নিস্তব্ধতা, সিডার বনের হাওয়া আর শুকনো পাতার চিরায়ত রোম্যান্স ধ্বনির সঙ্গে মিশে যাচ্ছে। পাহাড়ি রাস্তার নিচ দিয়ে বয়ে যাওয়া শতদ্র নদীর জলে ঝোড়ো বাতাসের দোলা লেগে তৈরি হয় যে শব্দ, তার সঙ্গে মিশে তৈরি করছে এক অনবদ্য অর্কেস্ট্রা। বরফে মোড়া ধৌলাধারের ঠিক উল্টো দিকে ছোট বড় অনেকগুলো বরফে ঢাকা শৃঙ্গ নিয়ে হিমালয়ের অন্যতম প্রধান শাখা কিন্নর কৈলাস, আর তার তলায় পাহাড়, দেবদারু, কাইল, সিডার আর ফার গাছের জঙ্গলে ছাওয়া জনপদ। দুর্গমতা ও বৈচিত্র্যে ভরা সেই জনপদের স্বাদ পেতে গেলে পেরোতে হবে অনেকটা দুর্গম পাহাড়ি পথ। আমাদের দেশীয় ট্যুরিস্টদের থেকেও বিদেশি ট্যুরিস্টের আনাগোনা এখানে অনেক বেশি। এতটা দুর্গম পথ পেরিয়ে বৌদ্ধ ধর্মের গূঢ় তথ্যের সন্ধানে সেই সুদূর অস্ট্রেলিয়া, হাঙ্গেরি থেকে কত স্কলাররা আসেন কিন্নর কৈলাস ভ্রমণে। আমরা যাত্রা শুরু করেছিলাম সিমলা থেকে কল্পার উদ্দেশ্যে। ভোর 6টায় রওনা হয়েছিলাম সিমলা থেকে। 4-5 ঘন্টার জনপথ পেরিয়ে এসে পৌঁছলাম নারকান্ডায়। শিবালিক রেঞ্জের এই পাহাড়ি গ্রামের পর আরও 20 কিলোমিটার রেকংপিওর দিকে এগোনোর পর থেকেই শতদ্রু নদী আমাদের সঙ্গী হয়। শতদ্রুর উদ্দাম প্রবাহ দেখতে দেখতে রামপুরের দিকে চলেছি। হিমাচলি ড্রাইভার ছেলেটির মুখ কিঞ্চিত গম্ভীর। আমরা গাড়ি থামিয়ে শতদ্রুর উদ্দাম প্রবাহ ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি। পাহাড়ি রাস্তায় গাড়ি থামিয়ে বেশ কয়েকবারই এই শহুরে প্রচেষ্টা আমাদের জারি ছিল। এবার কিন্তু আমাদের ড্রাইভার নেগি তাড়া দিল। দেখছেন না ম্যাডাম, নদীর জল কেমন চঞ্চল আর গাঢ় ধূসর হয়ে গেছে। নিশ্চয়ই পাহাড়ে খুব বৃষ্টি হচ্ছে। তাড়াতাড়ি আমাদের এগোতে হবে, না হলে কি ভাই? मैडम जी, आप जा रहे हो किन्नर के सबसे ऊंचाई पे रेकंपियो, ये याद रखना। না হলে শুনে একটু বুঝি কেঁপেই উঠেছিলাম। রেকংপিও কিন্নরের সবচেয়ে উঁচু জায়গা। এখানে সিমলা বা মানালির মতো অত ভালো রাস্তা নেই। এই রাস্তায় যাওয়া মানেই অ্যাডভেঞ্চার। পথে কত রকমের ঝুঁকি, যখন তখন ধস নামতে পারে। শতদ্রুর জল রাস্তায় উঠে এসে বন্যা পর্যন্ত হয়ে যেতে পারে। গাড়ি চালাতে চালাতে এইগুলোই বলছিল ড্রাইভার দাদা। আর গাড়ির ভেতর আমরা অ্যাডভেঞ্চারের মজা নেওয়ার বদলে একটু ভয়ই পাচ্ছিলাম, বিশেষত আমি। ছাপোষা ভীরু সাংসারিক মন বইয়ের পাতায় যতটা অ্যাডভেঞ্চার ভালোবাসে, বাস্তবে হয়তো তা নয়। রামপুরহাট পেরিয়ে ন্যাশনাল হাইওয়ে 5-এ গাড়ি আসতেই বুঝলাম অ্যাডভেঞ্চার কাকে বলে। সরু রাস্তা জুড়ে ছড়ানো ছেটানো ছোট বড় নানা আকারের বোল্ডার। একদিকে পাহাড় আর একদিকে উদ্দাম স্রোতে বয়ে চলেছে শতদ্রু। শতদ্রুর ভাঙা পাড় জুড়ে রয়েছে অসংখ্য বড় বড় বোল্ডার। নদীর জলে বাঁধ দিয়ে এখানে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। জিউরি বলে একটা জায়গায় সিমলা থেকে আসা সব গাড়ি, বাস খাওয়ার বিরতি নিতে দাঁড়ালো।
ছোট বড় অসংখ্য ধাবা রয়েছে এখানে। সারা হিমাচল জুড়ে ছড়ানো এই ধাবাগুলোর খাবার স্বাদে অতুলনীয়। আলু পরোটা আর মোমো, দুই ভিন্ন প্রদেশের খাবার দিয়ে লাঞ্চ সারতে সারতেই দেখলাম আকাশ অসম্ভব কালো হয়ে এসেছে। 2-4 পশলা বৃষ্টিও হুড়মুড়িয়ে নেমে পড়েছে। আমরাও তাড়াতাড়ি গাড়িতে উঠলাম। ইলশে গুঁড়ি বৃষ্টি আর মেঘেদের জলছবি দেখতে দেখতে এগিয়ে চলেছি রেকংপিওর দিকে। কিন্নর ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার রেকংপিও। যতই উপরে উঠছি ততই যেন বৃষ্টির বেগ বেড়ে চলেছে। নেগির কাছে শুনলাম বৃষ্টি হলে নদীর রঙও বদলে যায়। পাহাড়ে বৃষ্টি দেখার বেজায় মজা। মেঘগুলো এত নিচে নেমে আসে যে মনে হয় হাত বাড়ালেই ছুঁতে পারবো, কিন্তু রাস্তা দেখা দেয়। ড্রাইভারের সুদক্ষতার ওপর নিজেদের ভাগ্য সঁপে দিয়ে আপাতত মেঘের দেশে ঢুকে পড়লাম। ঘন মেঘের স্বর কোথাও একটু পাতলা হলেই দেখতে পাচ্ছি নিচ দিয়ে বয়ে যাওয়া শতদ্রুর ধূসর নীল জল। বেশ কিছুক্ষণ চলার পর ঘ্যাচাং করে ব্রেক কষে গাড়ি দাঁড়িয়ে পড়ল। ভাবলাম এই বৃষ্টিতে চা বিরতি। ঘুমিয়ে পড়েছিলাম, তাই খেয়াল করিনি সামনে আরও অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের ড্রাইভার আগের গাড়ির ড্রাইভারের সঙ্গে কথা বলে ফিরে এলে জানতে পারলাম সামনে ধস নেমেছে, আর তার সঙ্গে শতদ্রুর জলও লাফিয়ে রাস্তায় এসে পড়েছে। ফলে জাতীয় সড়ক বন্ধ, ঘুরপথে যেতে হবে। যাই হোক, শেষ পর্যন্ত সন্ধে 7টা নাগাদ কল্পা এসে পৌঁছলাম। রেকংপিওর একটা সুন্দর পাহাড়ি গ্রাম কল্পা। সূর্য তখনও অস্ত যায়নি পাহাড়ে। দূর থেকে বরফে মোড়া কিন্নর কৈলাসের চূড়া দেখতে পেলাম। নাম না জানা সাদা বরফের শৃঙ্গগুলো অনেক অনেক দূর থেকেই যাত্রাপথের সমস্ত ক্লান্তি নিমেষে উধাও করে দেওয়ার ক্ষমতা রাখে। আগের দিন অত বৃষ্টি হলেও পরের দিন ঝকঝকে আকাশ। ধৌলাধারার বরফ চূড়াগুলো সূর্যের আলোয় স্নান করতে করতে হোটেলের রুম থেকে পর্যটকদের ক্যামেরায় ও মনের গভীরে পাকাপাকি জায়গা করে নিল। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম প্রথম দিনের ট্যুরে। যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাতেই আবার ফিরে যাচ্ছি দেখে একটু অবাক হলাম। শুনলাম সাংলা ভ্যালি পিছনে ফেলে এসেছি, তাই পিছনে ব্যাক করতে হচ্ছে। কল্পার তুলনায় সাংলায় গরম। সাংলা একটু নিচুতে। এসে পৌঁছালাম সাংলার একটা গ্রামে। গ্রামের নাম রকছম। কাঠের বাড়িগুলোর অপরূপ কারুকাজ দেখতে দেখতে মনে হচ্ছিল আর্কিটেক্টের ডিগ্রি ছাড়াই কি অপূর্ব সব হাতের কাজ। বেশিরভাগ বাড়িতেই লোক নেই। সকালে সবাই চাষবাস ও নানা কাজে চলে যায়। এখানে মেয়েরাও খুব পরিশ্রমী হয়। রকছম গ্রামটা ভালো লাগলেও একজন স্থানীয় মানুষকে অন্তত দেখার ইচ্ছে ছিল। যাই হোক, প্রচুর ছবি তুলে গাড়িতে ফিরে এলাম। নদী, ঝর্ণা, পাহাড়ি ঝোড়ার মধ্যে দিয়ে পথ চলতে চলতে একটা হোর্ডিং দেখলাম, বানজারা ক্যাম্প। জিজ্ঞেস করে জানলাম কিন্নর ট্যুরিজম প্রথম শুরু হয় এই ক্যাম্পের হাত ধরেই। পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটার নাম বসপা। এই নদীতেও জলবিদ্যুৎ প্রকল্প আছে। সমস্ত উত্তর ভারতের বেশিরভাগ অঞ্চলেই বিদ্যুৎ সরবরাহ করে এই নদীগুলো। অবশ্য হিমাচলের মানুষদের সেই জন্য কোনো বাড়তি সুবিধা নেই। উৎপাদনে ঘাটতি দেখিয়ে যেমন বিদ্যুৎ সরবরাহ অনেক ঘন্টা বন্ধ থাকে, আবার শুল্কও চড়া হারে দিতে হয়। ক্ষোভ ঝরে পড়ছিল নেগির গলায়। বসপা নদীর ধারে বেশ কয়েকটা আপেল অর্চার্ড দেখতে পেলাম। আর্মি বেস ক্যাম্পও রয়েছে। বসপার সঙ্গে সঙ্গে আমরা চলেছি। অনেক উঁচুতে একটা দুর্গ দেখতে পেলাম, ওটাই বিখ্যাত কামরু ফোর্ট। ড্রাইভারজি জানালো ফেরার সময় আমরা যাব কামরু ফোর্ট। আপাতত গন্তব্য ছিটকুল। ছিটকুল আবার সাংলা কল্পার থেকে অনেকটা উঁচুতে। ভারত চীন বর্ডারে একটা গ্রাম। দুদেশের সেনাই রয়েছে সেখানে। নিচের দিকে তাকাতে বারণ করলো নেগি। অত উচ্চতায় নিচের দিকে তাকালে মাথা ঘুরতে পারে। পাহাড়ের গা বেয়ে দুধসাদা নদীর ধারা নেমে আসছে। গাড়ি দাঁড় করিয়ে নামলাম। এ যেন ধৌলাধারের বরফ চূড়ার রং। আগে শতদ্রুর ধূসর নীল রং দেখেছি, এখন এই সাদা দুধের মতো নদীর ছবি তুলব কি তাকিয়েই রয়েছি।
শুনলাম ওরকম বরফগলা ভার্জিন সাদা নদীর ধারা পাহাড়ের গা বেয়ে নেমে এসে বসপাতে মিশেছে। অবশেষে ছিটকুল পৌঁছলাম। ভারত চীন সীমান্তে এই গ্রামে পা দিয়ে ঠান্ডা হাওয়ার কাঁপুনিতে হাত পা জমে গেল। ছবির মতো সুন্দর এই গ্রাম, যেন অজানা কোনো শিল্পীর কল্পলোকে তুলির আঁচড়ে আঁকা ল্যান্ডস্কেপ। যতদূর দেখা যায় পাহাড়, আর পাহাড়ের গা বেয়ে নদী, আর সঙ্গী হিমেল বাতাস। ছিটকুলের নির্জন প্রান্তেও বাঙালি রেস্তোরাঁ দেখে অবাক হয়ে গেলাম। এখানে ম্যানেজার থেকে রাঁধুনি সবাই বাঙালি। ঢুকতেই জিজ্ঞাসা করলেন, কি মাছ খাবেন? বরফগলা নদীতে মাছ পাওয়া যায় কিনা সে প্রশ্ন আর করা হলো না। তবে পাবদা থেকে চিংড়ি, রুই, কাতলা সবই হাজির। এ যেন অজানা অচেনা জনপদে এক টুকরো বঙ্গভূমি। হোটেলের মালিক পাঞ্জাবি, আর ম্যানেজার থেকে কর্মচারী সবাই বাঙালি। এখানে ভালো লাগে তোমাদের? কি করব দিদি, দেশে কাজ কোথায়? দেবেন নাকি একটা কাজ আমাদের দেশে? জানলাম এখানে টানা 32 ঘন্টা বিদ্যুৎ থাকে না। কি অসম্ভব কষ্টের মধ্যে থাকতে হয় এখানকার বাসিন্দাদের, তাই ভাবছিলাম। ছুটকুলের পাহাড়ি হাওয়া সঙ্গে নিয়ে এরপর রওনা হলাম কামরু ফোর্টের দিকে। সাংলা থেকে ছিটকুল আসার পথে কামরু গ্রাম পড়েছিল, আবার সেই দিকেই চলেছি। কিন্নরী মেয়েরা দলবদ্ধ হয়ে কাজ সেরে বাড়ি ফিরছে, নিজেদের মধ্যে হালকা মেজাজে গল্প গাছা করছে। ওদের প্রত্যেকের মাথায় রং বেরঙের টুপি। এই টুপির বিশেষ বৈশিষ্ট্য জানলাম। বিবাহিত মেয়েদের টুপির রং এক, অবিবাহিত মেয়েদের আর এক। পথে কিছুক্ষণের জন্য পাহাড়ের উপর এক কিন্নরী দম্পতির বিয়ের অনুষ্ঠানও গাড়ি থামিয়ে দেখলাম। ফুল আর চিলগোজার গয়নায় বর বধূ দুজনেই সেজেছেন। চিলগোজা পাইন গাছের ফল। চিলগোজা বাদাম খুব জনপ্রিয়, খেতেও সুস্বাদু। কামরু দুর্গের সামনে গাড়ি দাঁড় করিয়ে নেগি বলল, मैडम जी फोर्ट देखना है तो ये सीढ़ियाँ चढ़नी पड़ेगी, आप जाओगे या वापस चले? উত্তরের পাহাড়ে সূর্যাস্ত একটু দেরিতে হয়, তা দেখার লোভ তো ছিলই। ফলে আমরা সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম কামরু ফোর্টের দিকে। স্কুল ফেরত ছেলেমেয়েরাও দুর্গের সিঁড়ি বেয়ে আসছে। আসলে গোটা গ্রামটাই উপরে, সিঁড়ি বেয়ে উঠতে হয়। উঠতে উঠতে চোখে পড়ল অসংখ্য আপেল অর্চার্ড, পাইন গাছ, আবার গৃহস্থের গোয়ালঘর, চাষের জমি। গোটা অঞ্চল জুড়ে অদ্ভুত নিস্তব্ধতা, যেন মনে হয় এই গধূলি বেলায় দুবার এঁটে ঘুমিয়ে আছে পাড়া। অনেকটা উপরে গিয়ে ফোর্টের দরজা, প্রথমেই একটা মন্দির পড়ল। মন্দিরের দরজায় একটা ভীষণ মূর্তি হনুমান চোখে পড়ল। শুনলাম বৌদ্ধ আর হিন্দু ধর্মের সংমিশ্রণ এখানে, তাই বৌদ্ধ তন্ত্রমন্ত্র ও হিন্দু মূর্তি পুজো দুই একসঙ্গে পালন করা হয় এখানে। কোনো আনন্দানুষ্ঠানে যেমন হিন্দু পুরোহিতকে ডাকা হয় পুজো বা মন্ত্রপাঠ করতে, তেমনি বাচ্চার জন্ম হলে কোনো বৌদ্ধ লামাকে আমন্ত্রণ জানানো হয় নামকরণের জন্য। আবার মারা গেলেও অন্ত্যেষ্টিতে লামার প্রয়োজনীয়তা আছে। কামরু দুর্গের নির্মাণ হয়েছিল বুরসা রাজাদের আমলে। কোনো এক সময় বুরসা রাজবংশের একজন অসমের দেবী কামাখ্যার মন্দির এখানে স্থাপন করার চেষ্টা করেন। দেবী কামাখ্যাই কামরু এখানে। কামরু দেবীর মন্দিরের সামনে গিয়ে দেখলাম বিশাল আকারের দুটো কড়া দরজায়। স্থানীয় একজন বললেন, কড়া নাড়ুন, পুরোহিত ভেতরেই আছেন, তিনি সাড়া দেবেন। দু একবার কড়া নাড়তেই মন্দিরের পুরোহিত বেরিয়ে এলেন। রীতিমতো খাতায় সই করিয়ে ও প্রত্যেককে বাধ্যতামূলক একটা করে স্থানীয় টুপি পরিয়ে মন্দিরে ঢুকতে দিলেন। দেবী দুর্গার আদলে মায়ের মূর্তি আছে এই মন্দিরে। মন্দিরের চাতাল থেকে পুরো গ্রামের অপরূপ প্যানোরামিক ভিউ শুধুমাত্র ক্যামেরার লেন্সেই নয়, মনের ভেতর আজও গেঁথে আছে। কামরু ফোর্টের অন্যান্য জায়গায় রক্ষণাবেক্ষণের অভাব সুস্পষ্ট। নিচে নেমে আসার সময় পুরোহিতের দেওয়া মন্দিরের আপেল বাগানের মিষ্টি আপেল খেতে খেতে ইয়ালুজ ফুলের শোভা দেখছিলাম। গরমে সারা কিন্নর জুড়ে এই হলুদ ফুলের শোভা। কিন্নরী যুবকেরা তাদের প্রেমিকাদের এই ইয়ালুজ ফুল দিয়ে বিয়ের প্রস্তাব দিত নাকি কোনো এক সময়। পরদিন আমরা ফিরব কল্পার দিকে। কল্পার ভোর
এই ট্যুরে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। হোটেলের বারান্দা থেকে কফি আর স্থানীয় হোমমেড কুকিজ খেতে খেতে কিন্নর কৈলাসের শোভা দেখলে মনে হয় শুধুমাত্র এই জন্যই জীবনকে ভালোবেসে ফেলা যায়। কৈলাস পাহাড়কে কিন্নরীরা ভগবান শিবের বাসভূমি মনে করে। মনোলিথিক পাথরের মতো কৈলাস পর্বতে বরফের চূড়ার কাছে যাওয়ার জন্য প্রতি বছর কত তীর্থযাত্রী আসেন। আমরা হোটেলের বারান্দা থেকে এই রকম চূড়া দেখতে দেখতে বোঝার চেষ্টা করছিলাম কোনটা সেই শত শত ভক্তের মানসপটে জায়গা পাওয়া শিবের বাসভূমি। পাশের মনাস্ট্রি থেকে চাকা ঘোরানোর টুংটাং শব্দ ভেসে আসছিল, মনটাও ভেসে যাচ্ছিল দূরে, বহু দূরে। এবার বলি কিভাবে যাবেন। দিল্লি থেকে সিমলা প্লেনে করে এসে সিমলায় একদিন বিশ্রাম নিয়ে পরদিন গাড়ি বুক করে চলে যেতে পারেন কল্পা। সেখান থেকে গাড়িতে বাকি জায়গায় যেতে পারেন। কোথায় থাকবেন? হিমাচল ট্যুরিজমের কিন্নর কৈলাস কল্পা ডাবল বেডরুমের ভাড়া 3000 টাকা থেকে শুরু, অনলাইনেও বুক করতে পারেন। হিমল্যান্ড ইস্ট সিমলা ডাবল বেডরুমের ভাড়া 4720 টাকা থেকে শুরু। প্রত্যেকটা হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট লিংক স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে থাকবে। হোটেলের ভাড়া পরিবর্তন সাপেক্ষ, সরাসরি যোগাযোগ করাই বাঞ্ছনীয়। লাইফ অন দ্য রোড। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে আমার চ্যানেল ট্যুরিজম ডায়েরি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা।